নমস্কার বন্ধুরা, ডলি রন্ধনশালা সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব সয়াবিন আলু কষা রেসিপি। যারা মাছ মাংস ছাড়া একেবারেই খেতে পারো না, যদি হাতের কাছে মাছ মাংস না থাকে তাহলে কিন্তু সয়াবিনের এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো। এইভাবে সয়াবিন আলু রান্না করলে এতটাই টেস্টি হয় যে তোমরা কিন্তু না বানালে বুঝতে পারবে না। একদিন হলো এইভাবে সয়াবিন আলু রান্না করে দেখো, খেতে জাস্ট অসাধারণ লাগে। আর রেসিপিটা বানানো খুবই সোজা, আর খুব সহজেই কিন্তু তোমরা ঘরোয়া পদ্ধতিতে বানিয়েও নিতে পারবে। রান্নার জন্য আমি সয়াবিনগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি কড়াই থেকে নামিয়ে জল ঝরিয়ে নেব। আর এই ফাঁকে আমি একটা মশলা বানিয়ে নেব। বাটির মধ্যে প্রথমে আমি নিয়ে নিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, সাথেই আমি ঝালের জন্য নিয়ে নিলাম 1 চামচের একটু কম লঙ্কার গুঁড়ো। ঝালের পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে। আর নিয়ে নিলাম সাথে 1 চামচ ধনে গুঁড়ো, আর এখানে নিয়ে নিলাম হাফ চামচের একটু কম জিরে গুঁড়ো। আর রান্নাতে সুন্দর একটা কালার আসার জন্য আমি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম। তবে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। অল্প একটু জল দিয়ে সমস্ত মশলা একসাথে খুব ভালোভাবে আমি একটা ঘোল বানিয়ে নেব। এইভাবে যদি মশলার ঘোলটা বানিয়ে রেখে দেওয়া হয় তাহলে রান্নার কালারটা খুব ভালো আসবে। তাহলে চলো রান্নাটা আমি কিভাবে করেছি এবার সেটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি রান্নার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, তবে তেলের পরিমাণটা প্রথমেই কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। এবার আমি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। আর এই রান্নার জন্য আমি মাঝারি সাইজের 2টো আলু আগে থেকেই কেটে রেখেছিলাম। এবার আমি আলুগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম। আর সয়াবিন আলু রান্নার আলু কিন্তু একটু বেশ বড় বড় টুকরো করে কেটে নিতে হবে, তাহলে রান্নাটা দেখতে ভালো লাগবে। আলুর মধ্যে আমি স্বাদ মতো অল্প একটু লবণ দিয়ে দিলাম। এবার আমি আলুগুলো নাড়াচাড়া করে একটু সময় নিয়ে বেশ ভালোভাবে লালচে করে ভেজে নেব। সয়াবিনের আলু যদি ভালোভাবে ভেজে নেওয়া হয় তাহলে আলুগুলো সিদ্ধ হতে যেমন খুব বেশি সময় লাগবে না, তেমনই কিন্তু আলুগুলো খেতেও ভালো লাগবে। মিনিট 5-6 মতো নাড়াচাড়া করে আমি আলুগুলো বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি আলুর সাথে সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা সয়াবিনগুলো দিয়ে দেব ভাজার জন্য। সয়াবিন যদি একটু ভেজে নিয়ে রান্না করা হয় তাহলে সয়াবিনের যে একটা নিজস্ব গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকবে না। আর এই সয়াবিনের নিজস্ব গন্ধ থাকার জন্য অনেকেই কিন্তু সয়াবিন খেতে চায় না, তাই সয়াবিন কিন্তু রান্নার আগে অবশ্যই একটু ভেজে নিতে হবে। সয়াবিনগুলো আমি মিনিট 3-4 মতো নাড়াচাড়া করে লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি। এর থেকে বেশি সময় আমি আর ভাজবো না। এবার আমি সমস্ত ভাজা আলু আর সয়াবিন কড়াই থেকে নামিয়ে নেব। আলু আর সয়াবিন আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি। এবার আমি আবারও কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো তেল দিয়ে দেব। এই সময় কিন্তু আমি তেলের পরিমাণটা একটু বেশিই দেব। তেলের পরিমাণ একটু বেশি দিয়ে সয়াবিন রান্না করলে তাহলে রান্নাটা খেতে ভালো লাগবে। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু গোটা গরম মশলা। আর একই সাথে আমি ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে। আর গোটা গরম মশলার মধ্যে আমি দিয়েছি 2টো এলাচ, 4-5টা লবঙ্গ, আর দিয়েছি অল্প একটু ডালচিনি। ফোড়নটা আমি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিলাম। ফোড়ন থেকে সুন্দর মিষ্টি গন্ধ বেরোনোর সাথে সাথে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই রান্নার জন্য আমি আগে থেকে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম। এবার আমি পেঁয়াজটাকে নাড়াচাড়া করে বেশ লালচে রং ধরা পর্যন্ত ভেজে নেব। মিনিট 2-3 মতো আমি পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। এবার আমি আগে থেকে রেডি করে রাখা মশলার ঘোলটাকে দিয়ে দিলাম। আর এই সময় আমি রান্নার স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। আর লবণের সাথেই আমি স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। তোমরা হয়তো অনেকেই ভাবছো আমি আদা রসুন ব্যবহার করলাম না, অথচ রান্নার মধ্যে গুঁড়ো মশলাটা ব্যবহার করলাম। আমি রান্নাতে পরে আদা রসুনটা ব্যবহার করব, আর কেন ব্যবহার করলাম না আমি পরে তোমাদের বলে দেব। আমি মশলাটাকে নাড়াচাড়া করে 3-4 মিনিটের মতো বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। মশলাটা কষিয়ে নিয়ে এবার আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার আমি আদা রসুনটা কষিয়ে নেব, আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এই সময় আদা রসুন বাটাটা দিলে তাহলে রান্নার ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আদা রসুনটা আমি বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি মাঝারি সাইজের একটা টমেটো কুচি দিয়ে দিলাম। এবার আমি মশলার সাথে টমেটোটা নাড়াচাড়া করে কষিয়ে নেব। টমেটোটা বেশ ভালোভাবে নরম হয়ে আসা পর্যন্ত আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত 3-4 মিনিটের মতো আমি টমেটোটা নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিলাম। আর দেখো টমেটোটা সুন্দরভাবে নরম হয়ে গেছে, আর টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে। আর মশলা থেকে সুন্দরভাবে দেখো তেলও ছেড়ে দিয়েছে।
এবার আমি ভেজে রাখা আলু আর সয়াবিনটা দিয়ে দিলাম। এবার আমি মশলার সাথে আলু আর সয়াবিন ভালোভাবে কষিয়ে নেব। আলু আর সয়াবিন মশলার সাথে যত ভালোভাবে কষাবে রান্নার স্বাদ কিন্তু ততই বেশি ভালো হবে। সয়াবিন মশলার সাথে একটু সময় নিয়ে কষালে তাহলে সয়াবিনের ভিতর পর্যন্ত সুন্দরভাবে রান্নার তেল মশলা চলে যাবে, আর এর জন্য রান্নার স্বাদ যেমন ভালো হবে তেমনই কিন্তু সয়াবিনগুলো খেতেও ভালো লাগবে। সয়াবিন আলু আমি মিনিট 6-7 মতো বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি রান্নার মধ্যে প্রয়োজন মতো জল দিয়ে দেব, আর জলের পরিমাণটা আমি একটু বেশি দিলাম, কারণ আলুগুলো ভালোভাবে সিদ্ধ হতে হবে, আর তাছাড়া সয়াবিন কিন্তু ঝোল টানবে, তাই জলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে। এবার আমি সব কিছু একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দেব, আর রান্নাটা ভালোভাবে হতে দেব। মিনিট 10 মতো আমি রান্নাটা করে নিয়েছি। এবার আমি দেখে নেব আলু ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। আলু খুব সুন্দরভাবে, দেখতেই পাচ্ছ, সিদ্ধ হয়ে গেছে। আর যে কোনো রান্নার আলু কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করতে হবে, তবেই কিন্তু রান্নার স্বাদ আরও বেশি ভালো হবে। রান্নাটা আমাদের প্রায় হয়ে এসেছে। আমি সবশেষে হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা, একদিন হলেও তোমরা এইভাবে সয়াবিন আলু রান্না করে দেখতে পারো। আর বন্ধুরা, রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, এরকম নতুন সহজ ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।